বহিষ্কারেও বিদ্রোহী প্রার্থীদের থামাতে পারছে না বিএনপি। অর্ধ শতাধিক আসনে বড় চ্যালেঞ্জ। জামায়াত সহ 11 দলীয় জোটে আসন সমঝোতায় টানাপোড়েন, সিদ্ধান্ত আজ। পঞ্চম দিনের আপিল শুনানি চলছে ইসিতে, চলবে বিকেল 5টা পর্যন্ত। ভোট পর্যবেক্ষণে 17 জানুয়ারি থেকে মাঠে থাকবে ইইউর দল। 92 বছর আগে মেয়াদ শেষ তিস্তা রেল সেতুর ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। এখনও সেতু নিরাপদ দাবি প্রশাসনের, নতুন সেতু পরিকল্পনাধীন। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রের, নতুন করে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শত শত ট্রাক্টর নিয়ে রাস্তায় ক্ষুব্ধ কৃষকেরা। এবং বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চতুর্থবারের মতো ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার, দেখার সুযোগ পাবেন নির্বাচিত দর্শকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রকাশ্যে আসছে বিএনপির অভ্যন্তরীণ অস্থিরতা। দলীয় মনোনয়নের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো বিদ্রোহীদের কারণে একের পর এক আসনে বিভক্তির মুখে পড়ছে দলটি। বহিষ্কার, আলোচনা ও কঠোর বার্তা সত্ত্বেও থামছে না বিদ্রোহ, বরং ভোট ভাগ হওয়ার শঙ্কাই বিএনপির সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত জানাবেন সহকর্মী তুষার ইসলাম। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে বিএনপির ভেতরে সংকট ততই প্রকাশ্য হচ্ছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো বিদ্রোহীদের বহিষ্কার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না দলটি। কেন্দ্রীয়ভাবে একাধিক আলোচনা, মনোনয়ন প্রত্যাহারের সুযোগ ও কঠোর বার্তা, সবকিছু সত্ত্বেও বিদ্রোহের আগুন নিভছে না। বরং প্রায় অর্ধশতাধিক আসনে এই বিদ্রোহ হয়ে উঠছে বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। দলীয় সূত্র বলছে, অন্তত 72 জন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও যাচাই বাছাইয়ে কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে, তবুও সংখ্যাটা দলকে স্পষ্ট অস্বস্তিতে ফেলেছে। অনেক জায়গায় দলীয় প্রার্থী মাঠে নামার আগেই নিজের দলের আরেক প্রার্থীর মুখোমুখি হতে হচ্ছে বিএনপিকে। ঢাকা 12 আসনের ঘটনা এই বিদ্রোহের প্রতীক। মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব প্রথমে দলীয় মনোনয়ন পেলেও পরে জোটের স্বার্থে আসনটি ছেড়ে দেয়া হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে। ক্ষুব্ধ নীরব তখনই স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নামার ঘোষণা দেন। তার ভাষায়, এটি দলের নয়, জনগণের নির্বাচন। জনগণের চাপেই তিনি প্রার্থী। এমন চিত্র শুধু রাজধানীতেই নয়, পটুয়াখালী 3 সহ বিভিন্ন আসনে জোট সঙ্গীদের প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রকাশ্য বিরোধ দেখা যাচ্ছে। বহিষ্কৃত অনেক নেতা বলছেন, জনগণের সমর্থন উপেক্ষা করে রাজনীতি করা তাদের পক্ষে সম্ভব নয়। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতোমধ্যেই 9 জন নেতাকে বহিষ্কার করে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের আব্দুল খালেক ছাড়া উল্লেখযোগ্য কোনো বিদ্রোহী সমঝোতার পথে হাঁটেননি। পরিস্থিতি সামাল দিতে দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই বিদ্রোহীদের সঙ্গে কথা বলছেন। কিছু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রার্থী সরে দাঁড়ালেও হেভিওয়েট নেতারা এখনো অনড়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করে বলেন, 20 জানুয়ারির আগেই সংকট কাটবে। তবুও বাস্তবতা হলো, বিদ্রোহীদের কারণে ভোট ভাগ হওয়ার আশঙ্কা বড় আকার নিয়েছে বিএনপির জন্য। এখন প্রশ্ন হলো, এই অভ্যন্তরীণ বিদ্রোহ সামলে শেষ পর্যন্ত বিএনপি কি ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে থাকতে পারবে, নাকি ঘরের শত্রুই হয়ে উঠবে সবচেয়ে বড় বাধা? তুষার ইসলাম, জাগো নিউজ। আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে 11 দল। এর আগে দুপুর 11 দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন। 11 দল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বৈঠকে সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সকাল থেকে বিভিন্ন দল তাদের নির্বাহী পরিষদেও বৈঠক করবে। এরপর সন্ধ্যায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মঙ্গলবার দিবাগত রাত 1টায় 11 দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত 11 দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে 14 জানুয়ারি বুধবার বিকেল 4:30। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসের বৈঠক হয়। সেখানে তারা জানায়, 14 জানুয়ারি বেলা 11টায় কেন্দ্রীয় মজলিসের শুরার জরুরি অধিবেশন হবে। এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে। একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদনের শুনানির পঞ্চম দিন আজ। বুধবার সকাল 10টায় শুরু হয়েছে এই আপিল শুনানি, চলবে বিকেল 5টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ইসিতে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। আজ শুনানির জন্য 281 থেকে 380 নম্বর আপিল আবেদন নির্ধারণ করা হয়। এসব আপিল আবেদনের শুনানি শুরু হয় গত শনিবার থেকে। প্রথম দিনে 51 জন প্রার্থিতা ফিরে পান। পরদিন রোববার 57 জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়। গতকাল সোমবার 41 জন প্রার্থিতা ফিরে পান, আর গতকাল 53 জনের আপিল মঞ্জুর হয়। সব মিলিয়ে 4 দিনে 203 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। 26 নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। পরদিন 21 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে। তারপর 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আর 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4:30 পর্যন্ত। আগামী 17 জানুয়ারি থেকে সারা দেশে 56 জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা। এই সাক্ষাতে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মার্সেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা অংশ নেন। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেন। তারা জানিয়েছেন, 17 জানুয়ারি থেকে সারা দেশে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করা হবে। এছাড়া নির্বাচনের আগে ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন। ইইউ প্রতিনিধিরা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে। নির্বাচনের পর 14 ফেব্রুয়ারি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। ইইউর পর্যবেক্ষণ মিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মারা গেছেন। বুধবার সকাল 7টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে তিনি সোমবার নিজ কর্মস্থলে মাইগ্রেন জনিত কারণে অসুস্থ বোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ফেরদৌস আরা 36তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন। তিনি গত বছরের জানুয়ারি মাসে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে। এর আগে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার রবিউল হাসান ভূঁইয়া জানান, ইউএনও ফেরদৌস আরা সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। পরে মাইগ্রেনের ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল 7টার সময় তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ইউএনও ফেরদৌস আরাকে তার শ্বশুর বাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। লালমনিরহাট ও রংপুর জেলার কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর উপর দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ঐতিহাসিক তিস্তা রেল সেতু। 1834 সালে নির্মিত এই সেতুর মেয়াদ ছিল 100 বছর, কিন্তু 92 বছর আগেই এর নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তবু
এখনও প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতুর উপর দিয়ে চলছে 18টি যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন। এদিকে প্রশাসন বলছে এখনও সেতু নিরাপদ, তবে নতুন সেতু পরিকল্পনাধীন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। লালমনিরহাটের তিস্তা রেল সেতু ব্রিটিশ আমলে নির্মিত, 192 বছর পেরিয়েছে। একসময় এটি রেল ও সড়ক উভয় যোগাযোগের জন্য ব্যবহার হতো। 2012 সালে নতুন তিস্তা সড়ক সেতু চালু হওয়ার পর এটি শুধু ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে সেতুর কাঠের স্লিপার পচে নষ্ট, কিছু জায়গায় নেই নাট বল্টু, ফলে ঝুঁকিতে পড়েছে যাতায়াত ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে ফাটল ধরা দিলে সাময়িকভাবে ঝালাই করা হয়। সেতুর ওই নাজুক অবস্থার মধ্যে ট্রেন চলাচল আতঙ্ক সৃষ্টি করছে। এখন ঝুঁকিপূর্ণ অবস্থা, তবুও প্রতিদিন পারাপার হচ্ছে ট্রেন। দ্রুত মেরামতের দাবি জানান তারা। আমরা চাচ্ছি যে এটি যেহেতু ইতিহাস, ঐতিহ্য এবং লালমনিরহাটের প্রাণকেন্দ্র, মানে যাতায়াতের একটা প্রাণকেন্দ্র হিসেবে যে রেলের যে একটা বিশেষ খাত হিসেবে আছে, এটা আমরা চলমান রাখতে যাচ্ছি। 85 বছর বয়সী সুয়াদ আলী স্মৃতিচারণ করে বলেন, আমার জন্মের আগে ব্রিটিশ সরকার এটি তৈরি করেছে। মেয়াদ শেষ হলেও যদি ঠিকমতো সংস্কার হয়, হয়তো আরো 10 বছর চালানো যাবে। আমার বোধ হয়েছে যে আমি দেখি, কিন্তু অন্তত 100 বছর হয়ে গেছে। মেরামত করলে আরও 10 বছর যাইবে। কুমার ব্রিটিশের কাজ খুব ভালো। বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী শিপন আলী বলেছেন, ভারী ট্রেন চলাচলের সময় কিছু ঝাঁকুনি স্বাভাবিক। নিয়মিত সংস্কার হচ্ছে এবং প্রতি বছর পূর্ণাঙ্গ পরিদর্শন করা হয়। নতুন রেল সেতু নির্মাণের পরিকল্পনা আছে। আমাদের প্রতি বছর একটা ইন্সপেকশন হয়। আমাদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি পুরো বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে একটা ইন্সপেকশন করেন। ইন্সপেকশন করার পরে উনি সিদ্ধান্ত দেন যে এই ব্রিজটা কী পর্যায়ে আছে, যে এটা কি যাত্রী সাধারণের জন্য নিরাপদ বা অনিরাপদ। ওনার ওই ইন্সপেকশনের ভিত্তিতে আমরা আবার ইন্সপেকশন করি। আমরা দেখে তারপরে এটা নিরাপদ থাকলে সে যাত্রী চলাচলের জন্য আমরা নিশ্চয়তা প্রদান করে থাকি। আপনারা এটাও জেনে থাকবেন যে কোনো ব্রিজই, আমাদের ঝুঁকিপূর্ণ কোনো ব্রিজই আমরা ওইভাবে রাখি না যেটা রাখলে পারে যাত্রীদের জন্য অনিরাপদ হবে। তো এই ক্ষেত্রে তিস্তা ব্রিজ এখনও নিরাপদ, তবে আমাদের নতুন করে পরিকল্পনা আসছে। আপনারা জানেন যে দোয়েল গেজ হবে, ব্রড গেজ কনভার্সন হবে, তখন আমাদের রেল সেতুটা ইনশাল্লাহ হয়ে যাবে। 92 বছরের পুরনো তিস্তা রেল সেতু ঝুঁকিপূর্ণ, তবে ট্রেন চলাচল থেমে নেই। স্থানীয়দের আতঙ্ক, সরকারের নতুন নির্মাণ পরিকল্পনার গল্প বলছে ইতিহাসের সাক্ষী এই সেতু। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের বহুল আলোচিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। হামাসকে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থের পরিপন্থী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বুধবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জর্ডান ও মিশরের মুসলিম ব্রাদারহুডকে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসী এবং লেবাননের সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দেয়া এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানায়, মুসলিম ব্রাদারহুডের শাখাগুলো সামাজিক সংগঠন হিসেবে নিজেদের উপস্থাপন করলেও আদতে তারা স্পষ্টভাবে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে। যদিও ট্রাম্প প্রশাসনের এই দাবি প্রত্যাখ্যান করে মিশরের মুসলিম ব্রাদারহুডের কার্যনির্বাহী প্রধান সালাহ আব্দেল হক জানান, এই সিদ্ধান্ত অবৈধ এবং এটি বিশ্বের বহু মুসলিমের জন্য ক্ষতিকর। আইনগতভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ে যাওয়ার কথাও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর বাণিজ্য চুক্তি সহ একাধিক দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। শত শত ট্রাক্টর নিয়ে রাজধানীর প্যারিসের শজেলিজে সড়ক ও পার্লামেন্ট ভবনের আশপাশ ঘিরে ব্যাপক বিক্ষোভে নেমেছেন কৃষকেরা। আয় অনিশ্চয়তা, কঠোর পরিবেশগত বিধিনিষেধ ও প্রস্তাবিত বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে এই আন্দোলন ফ্রান্সের কৃষি খাতে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশারই প্রকাশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে।
ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর বাণিজ্য চুক্তি সহ নানা দাবি নিয়ে নতুন করে রাজধানী প্যারিসে ব্যাপক বিক্ষোভে নেমেছেন ফ্রান্সের কৃষকরা। স্থানীয় সময় মঙ্গলবার শত শত ট্রাক্টর নিয়ে তারা সজেলিজে সড়ক ধরে এগিয়ে গিয়ে ফরাসি পার্লামেন্ট ভবনের আশপাশে অবস্থান নেন। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর 6টার কিছু আগে প্রায় 15টি ট্রাক্টরের প্রথম বহর প্যারিসে প্রবেশ করে। পরে আরও বহু ট্রাক্টর তাদের সঙ্গে যোগ দেয়। সজেলিজে সড়ক ধরে এগোতে এগোতে তারা হর্ন বাজিয়ে প্রতিবাদ জানান। অন্তত 350টিরও বেশি ট্রাক্টর মঙ্গলবার ফ্রান্সের জাতীয় পরিষদ ভবনের কাছাকাছি পার্ক করা হয়। এতে অংশ নেন অন্তত 800 জন কৃষক। কৃষকদের অভিযোগের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর জোটের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি, অর্থনৈতিক অনিশ্চয়তা ও কঠোর পরিবেশগত বিধিনিষেধ। এই বিক্ষোভ ফ্রান্সের কৃষি খাতে গভীর অসন্তোষ ও হতাশার প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে ইইউ ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোটের মধ্যে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাকে কৃষকরা শেষ ধাক্কা হিসেবে দেখছেন। Tous les jours on en bouffe de la paille. Tous les jours. Tous les jours on en bouffe de la paille. ফরাসি কৃষকরা দীর্ঘদিন ধরে আয় অনিশ্চয়তা, পরিবেশ সংক্রান্ত কঠোর নিয়ম কানুন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন। গত ডিসেম্বর থেকে তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন। বিশেষ করে গবাদি পশুর চর্মরোগ, লাম্পি স্কিন ডিজিজ মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়েও তারা অসন্তুষ্ট। ফ্রান্সের সবচেয়ে বড় কৃষক সংগঠন FNSE এর একজন নেতা বলেন, গত 3 দিন ধরে আমরা আমাদের খামার থেকে কোনো অর্থই উপার্জন করতে পারিনি। 56 বছর বয়সী কৃষক ও আন্দোলনকারী গিওম মোরে বলেন, আমরা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছি। আমরা এমন কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না যে আমাদের একটু হলেও স্বস্তি দেবে। FNSE ও আরেকটি সংগঠন জুন এগ্রিকালচার সরকারের কাছে দ্রুত বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। বিক্ষোভ স্থলে উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড। তিনি জানান, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকার্নো মঙ্গলবারই নতুন করে কিছু ঘোষণা দেবেন। এছাড়া পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ইএল ব্রাউন পিভের সঙ্গেও কৃষক প্রতিনিধিরা আলোচনা করেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। বুধবার সকাল 10টার দিকে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায় সোনালী ট্রফিটি। বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে আসবে এই ট্রফি। বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দুপুরের পর থেকে নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে, তবে সাধারণ দর্শকদের দেখার তেমন সুযোগ থাকছে না। ট্রফির সঙ্গে এসেছেন 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। কোকাকোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে গেল 3রা জানুয়ারি শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলা এর 6ষ্ঠ আসর। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের সূচনা করা হয়। এর আগে 3বার বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। এবার ট্রফিটি চতুর্থবারের মতো বাংলাদেশ ভ্রমণ করতে এসেছে। 2026 সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম 3টি দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আগের যে কোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপে থাকবে আরও বেশি দল, আরও বেশি ম্যাচ এবং ব্যাপক উৎসব আয়োজন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বহিষ্কার ও বিদ্রোহী প্রার্থীদের থামাতে পারছে না বিএনপি। অর্ধ শতাধিক আসনে বড় চ্যালেঞ্জ। জামায়াত সহ 11 দলীয় জোটে আসন সমঝোতায় টানাপোড়েন, সিদ্ধান্ত আজ। পঞ্চম দিনের আপিল শুনানি চলছে ইসিতে, চলবে বিকেল 5টা পর্যন্ত। ভোট পর্যবেক্ষণে 17 জানুয়ারি থেকে মাঠে থাকবে ইইউর দল। 92 বছর আগে মেয়াদ শেষ তিস্তা রেল সেতুর ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। এখনো সেতু নিরাপদ দাবি প্রশাসনের, নতুন সেতু পরিকল্পনাধীন। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রের, নতুন করে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শত শত ট্রাক্টর নিয়ে রাস্তায় ক্ষুব্ধ কৃষকেরা।
এবং বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চতুর্থবারের মতো ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি। বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, দেখার সুযোগ পাবেন নির্বাচিত দর্শকরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।